দর্শক, সময়ের পরিক্রমায় আবার ফিরেছে জুলাই। এর মাঝে কেটেছে 2 বছর, দেশ চালিয়েছে 3টি সরকার। কিন্তু প্রশ্ন হলো, ঘটনাবহুল সেই জুলাই থেকে এই জুলাইতে এসে দেশের কাঠামোগত পরিবর্তন কতটুকু হলো? মানুষের মাঝে বদলে যাওয়ার কিংবা পরিবর্তনের যে আকাঙ্ক্ষার একটা বিস্ফোরণ হয়েছিল সেই সময়টাতে, তার পূরণ হলো কতটা? এইসব বিষয় নিয়ে কথা বলতে আজকে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন সুশাসনের জন্য নাগরিক, সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। ডক্টর বদিউল আলম মজুমদার, আপনাকে স্বাগত এবং অসংখ্য ধন্যবাদ আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে স্টুডিওতে আসলেন। কেমন আছেন আপনি? আপনাকেও ধন্যবাদ। আছি, ভালোই আছে। শুরুতেই বলেছিলাম যে একটা আকাঙ্ক্ষার বিস্ফোরণ হয়েছিল, পরিবর্তনের আকাঙ্ক্ষা। আমি এখনও ওই জুলাই আগস্টের ঘটনা স্মরণ করতে পারি, একরকম শিহরণ কাজ করে। কিন্তু 2 বছর পরে এসে আমার কাছে মনে হচ্ছে যে অনেক কিছু চেয়েছিলাম, অনেক কিছু হয়নি। আপনার কাছে কি মনে হলো যে এই 2টা বছরে কি পরিবর্তন দেখলেন, বা আদৌ কোনো পরিবর্তন দেখেছেন নাকি? অনেক ধন্যবাদ। আমি বোধহয় এর মধ্যে একাধিক লেখা লিখেছি, যার শিরোনাম ছিল পুরানো পথে হেঁটে নূতন গন্তব্যে পৌঁছা যাবে না। তো আমার মনে হয় আমার এই শিরোনামের মাধ্যমে আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। আমরা যেই পথে আমরা হেঁটেছি এবং যেই পথে হেঁটে শেখ হাসিনা স্বৈরাচারে পরিণত হয়েছে এবং এতগুলো প্রাণহানি ঘটেছে, এত লোক বিভিন্নভাবে তারা আহত হয়েছে, এবং যে আকাঙ্ক্ষা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে এবং সম্পূর্ণ স্বেচ্ছায় তারা করেছে, কোনো কিছুর প্রাপ্তির বিনিময়ে নয়। তো সেখান থেকে তো আমার মনে হয় আমরা সেই পথে এখনো হাঁটছি। ধরেন, আমরা যদি ফিরে তাকাই, আমাদের 72-এর সংবিধানটা গুরুত্বপূর্ণ সংবিধান এবং এর অনেকগুলো ইতিবাচক দিক আছে। অত্যন্ত আমাদের যেমন বিচার বিভাগের স্বাধীনতার কথা স্পষ্টভাবে বলা আছে, আমাদের স্থানীয় সরকার শক্তিশালী করার কথা অত্যন্ত জোরালোভাবে বলা আছে সংবিধানের 59 অনুচ্ছেদে। এরকম অনেকগুলো ইতিবাচক দিক আছে। আবার কতগুলো দুর্বলতার দিকও ছিল। যে দুর্বলতার দিক হলো, আমরা এক ব্যক্তিকে সামনে রেখে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সামনে রেখে আমরা সব ক্ষমতা এক ব্যক্তির হাতে, একটা পদের মধ্যে আমরা কেন্দ্রীভূত করে ফেলেছি। প্রধানমন্ত্রী শাসিত সরকার আমরা প্রতিষ্ঠা করে ফেলেছি। এমনিই তো যে আমরা যদি দেখি যে গণতন্ত্র হলো এমন একটা ব্যবস্থা যেখানে পাহারাদারের প্রয়োজন হয়, যেখানে নজরদারিত্বের প্রয়োজন হয়। আমাদের যদি আমরা একটা রাষ্ট্রের মধ্যে অনেকগুলো ক্ষমতার কেন্দ্রবিন্দু আছে, ক্ষমতাধর। সবচেয়ে বড় ক্ষমতা হলো সরকারের বল প্রয়োগের ক্ষমতা আছে, সরকারের হাতে আইন কানুন আছে। মানে ওই যে তারা বল প্রয়োগের ক্ষমতা আছে, তারা হলো ওই যে আইনগতভাবে বল প্রয়োগ করতে পারে, এবং তাদের হাতে বল প্রয়োগের সেই পুলিশ আছে, আর্মি আছে, সব কিছু আছে। সরকার হলো সবচেয়ে ক্ষমতাধর। তো এই ক্ষমতা যাতে অপব্যবহার না হয়, এই ক্ষমতার একটা অন্যতম বৈশিষ্ট্য হলো, ক্ষমতা যেখানে সেখানে কুক্ষিগত হয়, ক্ষমতার অপব্যবহার হয়। এটা মানবিক দুর্বলতা, এটাই হয়। তো এই জন্য পাহারাদার দরকার। তো এই পাহারাদারগুলো কতগুলো প্রতিষ্ঠান, তারপরে কতগুলো নিয়ম নীতি পদ্ধতি, এগুলোর মাধ্যমে এই যে ক্ষমতা, অসীম ক্ষমতা, ওই যে একটা বিখ্যাত উক্তি আছে, ম্যান আর বর্ন ফ্রি বাট এভরিওয়্যার দে আর ইন চেঞ্জ। এবং সরকারের সর্বময় ক্ষমতার ফলে তারা এখন মানুষের অধিকার বিভিন্নভাবে হরণ করে। তো এটার জন্য নজরদারিত্বের দরকার। তো এই সংবিধানে এবং আইনি কাঠামোর মাধ্যমে কতগুলো প্রতিষ্ঠান সৃষ্টি করা হয়, কতগুলো পাহারাদার সৃষ্টি করা হয়। যেমন বিচার বিভাগ, স্বাধীন বিচার বিভাগ, পাহারাদার সৃষ্টি করা হয়। আমাদের যে
সংসদ, যেটা সরকারের স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করবে। তারপরে আরও কতগুলো প্রতিষ্ঠান আছে, নির্বাচন কমিশন, ওই মানবাধিকার কমিশন ইত্যাদি ইত্যাদি, এই সকল কতগুলো প্রতিষ্ঠান। এগুলো ওই ক্ষমতাটা যাতে বেসামাল পর্যায়ে না পৌঁছে এবং অপব্যবহার না হয় তারা নিশ্চিত করবে। এই যে তো এই গণতান্ত্রিক ব্যবস্থা হলো একটা নজরদারিত্বের কাঠামো। তো আমাদের দেশে এই নজরদারিত্বের কাঠামোটা প্রথমত এই ব্যবস্থায় যে আমাদের যেই পার্লামেন্টারি সিস্টেমে নজরদারির কাঠামোটা দুর্বল। এই যে এটা অন্তর্নিহিতভাবে এই দুর্বলতা, কারণ যারা যে আপনার নির্বাহী বিভাগ তারাও আবার সংসদের সদস্য। তো এই বিভাজনটা করা দুরূহ, যার ফলে পার্লামেন্টারি সিস্টেমে কিন্তু এই নজরদারিত্বের কাঠামোটা দুর্বল। তো এখন এই পার্লামেন্টারি সিস্টেমে এই জন্য আমাদের এই প্রতিষ্ঠানগুলো যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে এবং নির্বাহী বিভাগ যাতে এই প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণ করতে না পারে, যেমন নির্বাচন কমিশন, যে নির্বাচন কমিশনের নিয়োগ দিত আমাদের যিনি প্রধানমন্ত্রী, এবং প্রধানমন্ত্রী কারণ রাষ্ট্রপতি নিয়োগ দিত, রাষ্ট্রপতি কিছুই করতে পারত না প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া। তো তাহলে প্রধানমন্ত্রী হলেন সব ক্ষমতার উৎস, সব ক্ষমতার মালিক, সব কিছুর হর্তাকর্তা। তো এই ব্যবস্থাটাই এরকম ছিল। তো এই ব্যবস্থাটা এটা তো ৭২ সন থেকে চলে আসছে, এবং ইনফ্যাক্ট আমরা যদি তাকাই বিএনপির আমলে তো একই রকম ব্যবস্থা ছিল, যে একাধিকবার প্রধানমন্ত্রী হইতে পারে। এবং এখন তো এটা পরিবর্তন হলো না। কি পরিবর্তন হলো? 2 বারের বেশি থাকতে পারবেন না, তো হলো। কোথায় হলো? এটা জনগণ এটা করলো, জনগণ এটা সম্মতি দিল, অনুমোদন করলো, কিন্তু এটা বাস্তবায়িত হলো না। ধরেন এই প্রতিষ্ঠানগুলো প্রধানমন্ত্রী নিয়োগ করতে পারে, 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। প্রধানমন্ত্রী একাধারে প্রধানমন্ত্রী হবেন, দলের প্রধান হবেন, সংসদের প্রধান হবেন, তারপর প্রধানমন্ত্রী শাসিত ওই যে মন্ত্রী পরিষদ নয়, প্রধানমন্ত্রী। বিএনপি তো বলছে তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে। আপনি তো বললেন আমরা এই বর্তমান মুহূর্তে কোনো পরিবর্তন হয়েছে কিনা, বর্তমান মুহূর্তে পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি। তো এখন ওই যে খালেদা সরকার সময়ে যেই কাঠামো ছিল সেই কাঠামোই হাসিনা কিন্তু ব্যবহার করেছে, এই হচ্ছে পুরনো কাঠামো। কিন্তু যেটা তফাৎ ছিল সেটা হলো শেখ হাসিনার খায়েশ হয়েছে। শেখ হাসিনা চেয়েছিল যে আজীবন ক্ষমতায় থাকবে, যার জন্য পঞ্চদশ সংশোধনী করলো, ত্রয়োদশ সংশোধনী বাতিল করলো, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে নিজের অধীনে নির্বাচন হয়। আর শেখ হাসিনার প্রতিশোধ পরায়ণতা, যে এই জন্য শেখ হাসিনা দানবে পরিণত হয়েছে, কিন্তু কাঠামো একই। সে অতীতের সরকার যে কাঠামো ছিল, শেখ হাসিনা একই কাঠামো, কিন্তু শেখ হাসিনা কিছু কিছু কাজ করেছে, মানে কি বলবে, দুঃসাহসী কাজ করেছে, মানে নেতিবাচক অর্থে। আচ্ছা, দুঃসাহসিক কাজ করেছে, যার ফলে সেই শেখ হাসিনা স্বৈরাচারী পরিণত হয়েছে। আচ্ছা, কিন্তু এইটা যেটা আমি বলার চেষ্টা করেছি, এই ব্যবস্থাটাই স্বৈরাচার সৃষ্টি করার ব্যবস্থা। আপনি যদি পরিবর্তন না করেন, তাহলে কিন্তু ওই যে আপনি আবারও সেই সম্ভাবনা থেকে যায়। ডক্টর মজুমদার, তাহলে আমি একটু স্পেসিফিক্যালি জানতে চাই, এই যে সংস্কারের আকাঙ্ক্ষা ছিল মানুষের, অন্তর্বর্তী সরকার অনেক সংস্কার কমিশন করেছিল, এবং তারপর আপনি বলছেন যে আমরা পুরনো পথে হাঁটছি, এই দায়টা আপনি কাকে দিবেন? বিএনপি সরকার তো 4 মাস হলো, তার আগে তো অন্তর্বর্তী সরকার 18-19 মাস দায়িত্ব পালন করেছে। অনেকেই তখন অভিযোগ করেছিল যে তারা কালক্ষেপণ করছে নির্বাচন না দিয়ে, অনেকেই বলছিল এটা নির্বাচিত সরকারই তো করতে পারে, কিন্তু তারা ওই সময়টা নিল। সংস্কারের কথা বলি, পরিবর্তনটা যে আসলো না, দায়টা কি অন্তর্বর্তী সরকারের ঘাড়ে যায় না? আমি তো সরকারের অংশ ছিলাম না, আমি বাইরের লোক, কিন্তু আমি এখন আপনার নিরপেক্ষ বিশ্লেষণ। হ্যাঁ, আমি যদি এখন ফিরে তাকাই, জি, তখন যে কাজটা অন্তর্বর্তীকালীন সরকার করতে পারত, যেটা আমাদের প্রফেসর ইউনূস করতে পারতেন, এবং এখন ওই যে চোর পালাইলে বুদ্ধি আমাদের উদয় হয়, সেই রকম অবস্থা আর কি, যে উনি যদি ক্ষমতা গ্রহণের পরেই যদি বিএনপির 31 দফাটা নিয়ে
উনি যদি বলতেন এটাই আমি কার্যকর করব, এটাই আমি বাস্তবায়ন করব, এবং ওটা তো অনেক ক্ষেত্রে স্পষ্ট না, ওই যে বিস্তৃত না, ওটাতে এই এই বিষয়গুলো এই 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 কাজগুলো করব এই ৩১ দফার অধীনে। এবং তখন উনি যদি প্রথম দিকে করতেন, আমার মনে হয় না কেউ এটার বিরোধিতা করার কোনো রকম অবস্থাই ছিল না। কিংবা উনি সবাইকে ডেকে বলেন আপনারা আমাকে তো এনেছেন, বলেন আমরা কি কি পরিবর্তন করব। তখন তিনি যেটা চাইতেন সেটাই হইতো। কিন্তু এখন ওই চোর পালালে বুদ্ধি গজায়। এখন হয়তো আমরা এটা কেন হয়েছে, অদক্ষতা না অনভিজ্ঞতার কারণে? এটা আমার মনে হয়, আমি ব্যক্তিগতভাবে মনে করি সমস্যা এত ব্যাপক, এত বহুমুখী, এত এত রকম জটিলতা, যেটা বোধহয় এই জটিল সমস্যা কাটিয়ে ওঠা এবং এত মানুষের এত আকাঙ্ক্ষা, যেটা হলো একটা একটা বড় সমস্যা আমার মনে হয়, যে মানুষের আকাঙ্ক্ষা ছিল আকাশচুম্বী, জি, এবং যেটা ওই যে বাস্তবায়ন করা কারো পক্ষেই সম্ভব ছিল না। আর ওই সরকার তো তার কোনো সাপোর্ট বেস ছিল না, কোনো দল ছিল না, কোনো ওই যে হ্যাঁ মানুষের সমর্থন ছিল, কিন্তু তার ওই যে অন্যান্য দলীয় সরকার একটা সাপোর্ট বেস থাকে। কিন্তু আস্তে আস্তে এই যে যারা তাকে সমর্থন করেছে বিভিন্নভাবে, তারা ওই যে বিভিন্ন দাবি দেওয়া, ওই যে আকাঙ্ক্ষা, তাদের এই আকাঙ্ক্ষা পূরণের জন্য বিভিন্নভাবে তারা অসন্তোষ হয়েছে। আর সরকার অনেকগুলো ভুল করেছে, অনেকগুলো তার মধ্যে আমি মনে করি ওটা একটা ভুল ছিল। এবং আমি বলবো না এটা ইচ্ছাকৃতভাবে, আমি জানি না, বাট হয়তো অনভিজ্ঞতা এবং ওই যে অনেক সমস্যার মধ্যে এটা হয়তো যে সংস্কারের ধারণাটা আরও সময় লেগেছে। যখন উনি ওই যে প্রথম 7টা সংস্কার কমিশন গঠন করলেন, তো বেশ কয়েক মাস পরে তো এটা যদি উনি তখন ওটা করতেন, তাহলে অনেক কিছু বাস্তবায়ন করে যেতে পারতেন। আর আরেকটা হলো যে ওই সরকারের আমলে ব্যাপক চাপ ছিল রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে, যে ওই সরকারের পক্ষে যেহেতু তার কোনো নিজস্ব কনস্টিটিউয়েন্সি ছিল না, যার ফলে ওই সরকারের পক্ষে অনেকগুলো কাজ ওই যে চাপে পড়ে করতে হয়েছে। এবং এটাও কোনো ওই যে অজুহাত নয়, তাদের ওই চাপ নেওয়া উচিত ছিল না। আরেকটা হলো তারা আরেকটা ভুল করেছে, যেমন আমার হলো যে এই যে কতগুলো মামলা হয়েছে, অসংখ্য মামলা, এবং এই অসংখ্য মামলার অসংখ্য ব্যক্তি আসামি, যাদের কোনো ওই মামলার সাথে কোনো রকম সংশ্লেষ ছিল না। যেটা করা উচিত ছিল, আমি নিজে বলেছি সংশ্লিষ্টদেরকে, আমি নিজে প্রস্তাব করেছি, আপনারা একটা লয়ার্স প্যানেল তৈরি করেন। লয়ার্স প্যানেল তৈরি করে যারা সংক্ষুব্ধ, যাদের পরিবারের সদস্য খুন হয়েছে কিংবা আহত হয়েছে, আপনারা লয়ার্স প্যানেল তাদেরকে এই যে সহায়তা করুক, আইনগত সহায়তা করুক, যাবে আইনগুলো যার করে মামলাগুলো সুস্পষ্টভাবে সুনির্দিষ্টভাবে দায়ের করা হয়। তো এই কাজটা দুর্ভাগ্যবশত হয়নি পরিষ্কার। এবং এর ফলে একটা মামলা বাণিজ্য হয়েছে। এই মামলা বাণিজ্য কিন্তু সরকারের মধ্যে থেকে কতটুকু হয়েছে আমি জানি না, তবে বহু স্বার্থান্বেষী তারা এই মামলা করেছে হাজার হাজার ব্যক্তির বিরুদ্ধে, এবং এই ব্যক্তির বিরুদ্ধে করে মামলা বাণিজ্য করেছে। এটা একটা মানে ভয়ানক ভুল করেছে আমি মনে করি। তো এই ধরনের এবং যার ফলে, তবে ইতিবাচক দিক যেটা, আমাদের অর্থনীতি একটা ভঙ্গুর অবস্থায় ছিল। আমাদের ব্যাংকগুলোর মানে ওই যে ব্যাংক রান বলে, মানে ব্যাংকে যদি এই যে ব্যাংকের ডিপোজিটাররা যারা টাকা রাখে, তারা যদি তোলা আরম্ভ করে, এটার একটা হিড়িক উঠে যায়, এবং পুরোপুরি ব্যাংকিং ব্যবস্থা ধ্বংস হইলে অর্থনীতি ধ্বংস হয়ে যেত। এবং তারা এটা ওই যে ঠেকাতে পেরেছে এবং কিছু কিছু পরিবর্তন এনেছে। তারপরে অর্থনীতিটা মোটামুটি, হ্যাঁ, ওই যে আমাদের বিনিয়োগ বাড়ে নাই, আমাদের স্থবিরতা ছিল, কিন্তু অস্থিরতা,
ওই রকম অস্থিরতা ছিল। আপাতত সামাল দিয়ে গিয়েছে। আপাতত সামাল দিয়েছে এবং ওটা কিন্তু সামাল দেওয়ারই সরকার। ওটা কিন্তু সমস্যা সমাধানের সরকার না, ওটা সামাল দেওয়ার। কিন্তু অনেকেই তো বলেন যে তারা আসলে সমস্যা সমাধান করতে যাই কাজের চেয়ে অকাজ বেশি হয়েছে। না, ধরেন তাদের, হ্যাঁ এখন তো গালিগালাজ, এখন তো স্বার্থান্বেষের অনেক কথা বলবে, কিন্তু একটা যে ভালো কাজ করেছে, এই 11টা সংস্কার কমিশন করেছে, যে প্রথম 7টা সংস্কার কমিশন করেছে, 6টা না 7টা বোধ হয়, 6টা সংস্কার কমিশন বোধ হয়, 6টা কি 7টা সংস্কার কমিশন করেছে, এবং যার মধ্যে আমিও একজন ছিলাম। আমি তো ওই যে একজন নাগরিক হিসাবে, নাগরিক সংগঠনের প্রতিনিধি হিসাবে আমাকে দায়িত্ব দিয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের আমরা কতগুলো সুপারিশ করার। এবং এরা অনেকগুলো সুপারিশ করেছে, এই সংস্কার কমিশনগুলো অনেকগুলো সুপারিশ করেছে, এবং এই সুপারিশগুলো কিছু কিছু বাস্তবায়ন করতে পারতো তারা, এবং শেষ দিকে তো প্রবল চাপ ছিল শেষ দিকে, ওই যে কিন্তু তারা যেই প্রস্তাবগুলো রেখে গিয়েছে, এবং আরেকটা ভালো কাজ করেছে, যে এই প্রস্তাবগুলো যেগুলো সংবিধান পরিবর্তন করতে হবে, সেগুলো তারা সেই গণভোট করে জনগণের সম্মতি নিয়েছে। তো তার মানে এই যে আমাদের সংবিধান পরিবর্তন করতে হবে, সংবিধানটা হলো উইল অফ দি পিপল, জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি। কিন্তু ডক্টর মজুমদার, বিএনপি তো এই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি, মানে এই যে আউটপুটটা তাহলে কি হলো? ওটাই তো আপনি বললেন যে আমরা, ওটাই তো বললাম, ওটাই তো আপনার উত্তর, যে আমরা পুরনো পথে হাঁটছি, যে এই পরিবর্তনগুলোর জন্য তারা সুস্পষ্টভাবে জুলাই সনদে সুস্পষ্টভাবে অঙ্গীকার করেছে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবে। তারা এই জুলাই সনদটা সংবিধানের অন্তর্ভুক্ত করবে, এবং এরপরে ওটা কিন্তু পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবে জুলাই সনদে লিখিতভাবে তারা অঙ্গীকার করেছে, এবং এরপরে তারা বারবার করে বলেছে যে তারা অক্ষরে অক্ষরে পালন করবে। তো এখন সালাউদ্দিন সাহেব তো বলেছে যে ওই সময় অনেক কিছু ম্যানেজ করতে হতো, সেই কারণে অনেক কিছুতে সায় দিয়েছে। এটা তো অনেক কিছুই বলা যায়, অনেক কিছুই বলা যায়, কিন্তু তারা তো এই কথা বলেছে, লিখিত অঙ্গীকার করেছে, এবং আদালতে যাবে না। এখন ওই ঘুরে ফিরে তো সেই জায়গাতে আসছে যে মানে তখন আমাদের মনে বা আমার মনে যে শঙ্কা ছিল, যেই দল সরকার গঠন করবে তারা রাজি না হলে তো এই সংস্কার পরিষদ বা সংস্কার কমিশনগুলির কোনো কিন্তু এটা কিছুই আসলো না। এটা আমি মনে করি এটা অস্বাভাবিক, যে বিএনপি যেটা করেছে, এটা আমার মনে হয় না বিএনপি ঠিক করেছে, কারণ এটা জনগণ সম্মতি দিয়েছে, এবং বললাম তো সংবিধান হলো জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি, জনগণ যেটা বলবে সেটাই হলো শেষ কথা। সংবিধান রচিত হয় এবং সংবিধান মৌলিক সংস্কার হয় দুইভাবে, একটা হলো গণপরিষদ গঠনের মাধ্যমে, কিংবা এই যে গণভোটের মাধ্যমে। তো গণভোটে যখন মানুষ রায় দেয়, তখন কিন্তু এটাই শেষ কথা। বিএনপিকে আপনার মনে হয় এই ক্ষেত্রে স্ববিরোধী অবস্থানে চলে গেল? মানে তারা 31 দফা, তাদের নির্বাচন ইশতেহারে ছিল যে 31 দফা বাস্তবায়ন করবে, সেই সাথে জুলাই সনদের বাস্তবায়ন করবে, এবং সেখান থেকে গুম খুনের মতন ঘটনা সেখানে আপনি দেখেছেন যে সংশোধনী। হ্যাঁ, ওই যে এটাই আমি মানে এটাই হতাশাব্যঞ্জক, কারণ তো এতগুলো লোক প্রাণ দিল, রক্ত দিল, আমরা রক্তের উপর দাঁড়িয়ে আছি, এবং তারা তো কোনো কিছু চায় নাই, কোনো কিছু প্রাপ্তির বিনিময়ে তারা আত্মত্যাগ করে নাই। হাজার হাজার, এখনও যদি আপনি ওই যে এখন তো এই ভিডিও ফুটেজগুলো দেখা যায়, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সেই আন্দোলনে যুক্ত হয়েছিল, এবং তারা পরিবর্তন চেয়েছিল, গুণগত পরিবর্তন চেয়েছিল। আমাদের এই যে গুণগত পরিবর্তনের জন্য আমাদের সংবিধানের অনেকগুলো জিনিস, আমি তো বলছি অনেকগুলো ইতিবাচক দিক আছে, আবার কিছু কিছু নেতিবাচক দিক আছে, যেগুলো সংস্কার দরকার। ইনফ্যাক্ট ডক্টর কামাল হোসেন, আমি ওনার সাথে ঘনিষ্ঠভাবে মেশার কাজ করার সুযোগ হয়েছে ওই যে যখন স্বৈরাচারী আমলে, এবং উনি অলওয়েজ বলতেন ইটস লিভিং ডকুমেন্ট, এবং উনিও পরিবর্তনের পক্ষে, এবং পরিবর্তন তো বিশ্বটা মানে আমাদের পারিপার্শ্বিকতা পরিবর্তন হয়, অতএব আমাদের পরিবর্তন ওগুলো আমাদের গ্রহণ করতে হবে, ওগুলো আমাদের অন্তর্ভুক্ত করতে হবে আমাদের নীতি কাঠামোতে, আমাদের কার্যক্রমে, আমাদের আচার আচরণে। তো এটা আমি আশা করব, আমি এখনো আশাবাদী যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে হি হ্যাজ এ প্ল্যান,
এবং আমাদের এখানে যেটা হয়েছে, দুর্নীতি দুর্বৃত্তায়ন হয়েছে, অলিগার্ক সৃষ্টি হয়েছে, লুটপাট হয়েছে, তারপরে এই যে আমাদের সংবিধান, আইন, বিধিবিধান সব লঙ্ঘন হয়েছে, তারপরে অনেক অন্যায় অবিচার হয়েছে। তো আমি আশা করব যে তিনি যে প্ল্যানটা দেবেন, এখন তো আমরা প্ল্যান দেখি নাই, অন্তত আমার চোখে যেগুলো অনেকগুলো তারা উদ্যোগ নিয়েছে, যেগুলো তাদের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের জন্য, কিন্তু একটা প্ল্যান আমি আশা করেছি, এখন আশা করছি। ডক্টর মজুমদার, এই পর্যায়ে একটা ছোট বিরতি নিয়ে আবার ওকে, তো জাস্ট এই বাক্যটা শেষ করি যে আমি এখনো আশা করছি যে তিনি একটা পরিকল্পনা উত্থাপন করবেন, যাতে আমাদের এই যেই ব্যবস্থা আমাদের জন্য স্বৈরাচার সৃষ্টি করেছে, এতগুলো মানুষ প্রাণ দিতে হয়েছে, তার খোলমাল পাল্টানোর জন্য সেই পরিকল্পনাটা প্রণীত হবে। পরিষ্কার। আপনি বলছিলেন যে প্রধানমন্ত্রী তিনি যখন দেশে ফিরলেন, আমার খেয়াল আছে, আমি নিজে ওই প্রোগ্রামটা কভার করেছিলাম, জি, বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান, এবং আপনি বলছেন যে এখনো পর্যন্ত তেমন কিছু আপনার চোখে অন্তত পড়েনি, আপনার প্রত্যাশা যে পড়বে সামনে। তো এই যেই বিষয়টা নিয়ে কথা বলছিলাম যে কিছু কিছু ক্ষেত্রে বিএনপি যে 133টা অধ্যাদেশ তার কয়েকটি তারা পরিবর্তন এনেছে বা বাদ দিয়ে দিয়েছে, যার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা হচ্ছে বিচার বিভাগ সংক্রান্ত, একটা হচ্ছে গুম খুন সংক্রান্ত। এবং আমি যদি ভুল না করি, গেল 17 বছরে সবচেয়ে বেশি ভিকটিম হয়েছে বিএনপি, কিন্তু মানবাধিকার সংক্রান্ত, মানবাধিকার অধিকার এইটা করে বিএনপিরই বা কি লাভ? মানে তারাই তো সবচেয়ে বেশি ভিকটিম ছিল 17 বছরে। ওই যে ইংরেজিতে একটা কথা আছে, মেবি পাউন্ড ওয়াইজ, নো, দি পেনি ওয়াইজ পাউন্ড ফুলিশ, যে আমরা এতে আপাতদৃষ্টিতে তাদের জন্য তারা ক্ষমতায় আছে, অতএব তাদের সব ক্ষমতা যদি থাকে, তারা যদি যেই রকম একটা প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থা যে আমাদের সংবিধান আমাদের জন্য দিয়ে রেখেছে, 72 সংবিধান, সেটা যদি থাকে তাদের জন্য শাসন কার্য পরিচালনা করা সহজ হবে। এটা আমি বলবো যে এই যে পেনি ওয়াইজ পাউন্ড ফুলিশ, যখন যেটা আমি যদি তাদের অবস্থানে থাকতাম, কিংবা আমি মনে করি একজন নাগরিক হিসেবে, জ্যেষ্ঠ নাগরিক হিসাবে, আমি মনে করি তাদের যেই বিবেচনা তাদের নেওয়া উচিত ছিল, তারা যখন বিরোধী দলে থাকবে, কোনদিন একদিন তো বিরোধী দলে থাকবে তারা, এটাই বাস্তবতা, তখন কোন জিনিসগুলো তারা চাইবে সেটাই তাদের সুরক্ষার জন্য, সেগুলোই তাদের এখন অন্তর্ভুক্ত করা দরকার। এমন কি হতে পারে গুম খুন নিয়ে কোনো এজেন্সির চাপ ছিল তাদের উপর? থাকতে পারে। আচ্ছা, আপনি বিচার বিভাগের সংস্কারের কথা বলছেন। জি, আমি দেখছিলাম আপনি বণিক বার্তা একটা লেখাও লিখেছিলেন। এবং আমি লিখেছি যে আমাদের তো ওই যে মাজদার হোসেন মামলায়, বস্তুত এখানেও আমাদের 31 দফা কিন্তু আছে যে এটা তারা পরিপালন করবে। এবং আমাদের আমি তো বলছি আমাদের 72 সংবিধানের এটা একটা গুরুত্বপূর্ণ ইতিবাচক দিক, যে বিচার বিভাগের স্বাধীনতা। তো এটা ইতিবাচক, অত্যন্ত ইতিবাচক, এবং এটা কোনো সরকারই বাস্তবায়ন করে নাই। তো মাজদার হোসেন মামলায় 12টা নির্দেশনা দিয়েছে, এগুলো বাস্তবায়ন 1999 সালের মামলাটা হয়েছিল আমার যতটুকু মনে পড়ে। তো এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি। তারপরে আরেকটা মামলা হয়েছিল, সাদ্দাম হোসেন, আই থিঙ্ক, কয়েকজন লয়ার মামলা করেছিল, গত বছর এই মামলাটা রায় হয়েছে এই বিচার বিভাগের স্বাধীনতা সম্পর্কে। তো এই মামলাটায় সুস্পষ্টভাবে এই যে আদালত রায় দিয়েছে যে বিচার বিভাগের জন্য একটা স্বাধীন সচিবালয় 3 মাসের মধ্যে করতে হবে, এবং একই সাথে বিচার বিভাগের যে নিয়োগ যাতে নিরপেক্ষতার সাথে এই যে নিয়োগ দেওয়া হয়, সেই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এবং একই সাথে সংবিধানের 116 অনুচ্ছেদ, যেটা বিচার বিভাগের স্বাধীনতা সংক্রান্ত, এটা বাতিল করে, এটা এখন যে ব্যবস্থা আছে বাতিল করে 1972-এর যে বিধান সেটা যেন সংযুক্ত করে। তো এটা আদালতের রায়, কিন্তু এই আদালতের রায়ের প্রেক্ষিতে কিন্তু আমাদের অন্তর্বর্তীকালীন সরকার 3টা অধ্যাদেশ করেছে, যে স্বাধীন সচিবালয় এবং ওই যে বিচার বিভাগের নিয়োগের জন্য সুপ্রিম জুডিশিয়াল এবং স্বাধীন সচিবালয় সৃষ্টি করে প্রধান বিচারপতির উদ্বোধন করেছিলাম। তো এই আদালতের রায়, কিন্তু এই আদালতের রায় অমান্য করে যে সরকার এই অধ্যাদেশগুলো তারা
অনুমোদন করলেন এবং একের সাথে গুম খুন এবং মানবাধিকার কমিশন তো ঘুরতে হয়েছিল এবং মানবাধিকার কমিশনের যিনি চেয়ারম্যান ছিলেন আমার মনে হয় সবচেয়ে স্বাধীন চেতা বিচারপতি মনিরুল ইসলাম চৌধুরী, সবচেয়ে বলিষ্ঠ আমাদের বিচারকদের মধ্যে একজন বলিষ্ঠ বিচারক, যিনি গুম কমিশনের প্রধান ছিলেন, কিন্তু ওটা বাতিল হয়ে গেল। তো এরপরে যেটা হয়েছে এই যে সরকার সিদ্ধান্ত নিয়েছে ওটা ওই যে সরকারের ওই 3টা অধ্যাদেশ, বিচার বিভাগের স্বাধীনতা সম্পর্কে 3টা অধ্যাদেশ তারা অনুমোদন করবে না এবং যেই স্বাধীন সচিবালয় হয়েছে সেই সচিবালয় যেন আইন মন্ত্রণালয়ে স্থানান্তর করা হয় সেই সিদ্ধান্ত নিয়েছে। তো আমি অনেকগুলো বিষয়ে আদালতে গিয়েছি, পঞ্চদশ সংশোধনী, তারপরে তথ্য অধিকার আইন, তারপরে ত্রয়োদশ সংশোধনী ইত্যাদি ব্যাপারে আমি অনেকগুলো ক্ষেত্রে আদালতে গিয়েছি এবং প্রতিকারও পেয়েছি। ত্রয়োদশ সংশোধনী মানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা ফিরে এসছে এই যে ইয়ের মাধ্যমে, এই রিভিউর মাধ্যমে। পঞ্চদশ সংশোধনী আংশিক প্রতিকার পেয়েছি হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে এটাই হবে। তো ওই যে বিচার বিভাগের স্বাধীনতা সম্পর্কিত সাদ্দাম হোসেন মামলার রায়ের প্রেক্ষিতে আমি আদালতে শরণাপন্ন হয়েছি। হাইকোর্ট বলেছে এখানে গুরুত্বপূর্ণ আইনি ওই যে বিষয় জড়িত এবং এগুলো সুরা হওয়া দরকার। তারা তো এই রায়গুলো দিয়েছে, এই নির্দেশনা দিয়েছে। তো আমি এগুলোর শেষ কথা বলতে পারে আপিল বিভাগ, যে গুরুত্বপূর্ণ আইনের যে ব্যাখ্যা দিতে পারে আপিল বিভাগ। তো আমি আদালতে শরণাপন্ন হয়ে বলেছি যে আমি চাই যে এটার ইট শুড রিচ দি ফাইনালিটি, অর্থাৎ এটা আপিল বিভাগে গিয়ে আপিল বিভাগ যেন এটার সুরাহা করে চূড়ান্তভাবে। হাইকোর্ট তো দিয়েছে এবং একই সাথে আমি স্থগিতাদেশ চেয়েছিলাম যে সরকারের সিদ্ধান্ত যে বিচার বিভাগে যেই স্বাধীন সচিবালয় করেছে ওটা যেন আইন মন্ত্রণালয়ে তারা স্থানান্তর না করে। আমি এবং আমি ওই আপিল দায়ের করার পরে তারপর সরকার আপিল দায়ের করে তারা ওই যেই হাইকোর্ট যে রায় দিয়েছে তার বিরুদ্ধে তারা আপিল করে এগুলো স্থগিতাদেশ চেয়েছে। তো স্থগিতাদেশ দিয়েছে আদালত, আপিল বিভাগ। আমার মামলাটাও নথিভুক্ত করেছে। তো দেখব কি হয়। তো এগুলো তো আমাদের সকলেরই স্বার্থে এবং বিচার বিভাগের স্বাধীনতা। আপনি আমার তো বণিক বার্তার লেখাটা পড়েছেন, আমি লিখেছি ঐতিহাসিকভাবে সেই যুক্তফ্রন্টের সেই কত 21 দফা, সেখান থেকে শুরু করে প্রত্যেকটা সরকার এবং প্রত্যেকটা এই যে রাজনৈতিক দল বারবার করে সুস্পষ্টভাবে জোরালোভাবে বিচার বিভাগের স্বাধীনতা দাবি করেছে। ওটা বিরোধী দলে যখন থাকে তখন করে, কিন্তু কেউ করে নাই। এবং ওই যে ব্যারিস্টার ইশতিয়াক সাহেব, তো উনি যখন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান সদস্য ছিলেন ওনারা করতে চেয়েছিলেন, কিন্তু ওনাদেরকে বলা হয়েছে যে সরকার করবে, কিন্তু এটা হয়নি। রাজনৈতিক সদিচ্ছা লাগবে একদম উপরের। তো এইসব বিষয়ে তো এগুলো হতাশাব্যঞ্জক। আমাদের যেমন দুর্নীতি দমন কমিশনটা আমাদের নাই, এটা আমাদের নিয়োগ দেওয়া দরকার। দুর্নীতি দমন কমিশনের আইনটা আমরা বলেছি কিছু কিছু পরিবর্তন করার। ওই যে টিআইবি তারা কিছু পরিবর্তনের তারা সুপারিশ করেছে। ওই যে দুর্নীতি দমন কমিশন সম্পর্কিত যেই কমিশনটা, সেটাও অনেকগুলো সুপারিশ করেছে। তারপরে এখন তারা মানবাধিকার কমিশন গঠন করার, ওই আইনটা পরিচালিত করার তারা উদ্যোগ নিচ্ছে, কিন্তু যেইভাবে করার চেষ্টা করছে সেটা কিন্তু কাঙ্ক্ষিত নয়, সেটা গ্রহণযোগ্য নয়। তো এখন তাহলে তো আমরা পুরানো পথে যদি ফিরে যাই, পুরানো পথেই যদি থাকি, তাহলে তো নূতন গন্তব্যে পৌঁছতে পারবো না। আমরা যদি চট্টগ্রামের দিকে রওনা দেই, আমরা আর বগুড়া পৌঁছতে পারবো না। তো আমি আশা করব যে আমরা সরকার আরও অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরা আশা করি যে, যেমন স্থানীয় সরকার নির্বাচন সামনে আসছে। তো হ্যাঁ, স্থানীয় সরকার নির্বাচনগুলো এবং আমাদের সংবিধানে সুস্পষ্টভাবে বলা আছে, 59 অনুচ্ছেদে সুস্পষ্টভাবে বলা আছে যে আইন অনুযায়ী নির্বাচিত ব্যক্তিদের সমন্বয়ে গঠিত প্রতিষ্ঠানের উপর প্রজাতন্ত্রের প্রত্যেক এককাংশের স্থানীয় শাসনের ভার দেওয়া হবে। আপনি বোধহয় প্রথম আলোতে রিসেন্টলি স্থানীয় সরকার, আমি একাধিক লেখা লিখেছি। তার মানে ওই স্থানীয় সরকারের জন্য নির্বাচিত প্রতিনিধিরা এইসব পরিচালনা করবে এবং এই ব্যাপারে তাদের 31 দফার সুস্পষ্ট অঙ্গীকার আছে। তো এটা করা, এবং শুধু তাই নয়, এই যে আমাদের সংসদ সদস্যদের 50 কোটি টাকা দিচ্ছে, তারপরে আমাদের এই যে সংসদ সদস্যদের উপজেলায় অফিস দিচ্ছে, এগুলো সংবিধানের
এবং আদালতের নির্দেশের লঙ্ঘন। ভালো কাজ কি হয়েছে এই সরকারের? ভালো কাজ আই থিঙ্ক ওই যে যেমন কিছু তারা এই যে তাদের কিছু অঙ্গীকার তারা পূরণ করার চেষ্টা করছে, যেমন কার্ড, কার্ড তারপরে ওই যে কিছু অঙ্গীকার পূরণ করার চেষ্টা করছে, কিন্তু কতগুলো মৌলিক পরিবর্তন দরকার। কতগুলো মৌলিক পরিবর্তন না হলে কিন্তু আমরা সেই পুরানো পথে হাঁটবো। তা আমি আশা করি যে এই পরিবর্তনগুলো হবে। এবং আমি একজন নাগরিক সমাজের ওই প্রতিনিধি এবং আমি একজন জ্যেষ্ঠ নাগরিক, এবং আমি এই কাজগুলো করেছি এই যে সম্পূর্ণ স্বেচ্ছাসেবীর ভিত্তিতে নাগরিক হিসাবে। আমি এককালে মার্কিন যুক্তরাষ্ট্রে ফুল প্রফেসর ছিলাম, আমি ন্যাসাতে কাজ করেছি, আমি আরও সৌদি রাজ পরিবারের সাথে কাজ করি। এইসব ছেড়ে দিয়ে আমি 35 বছর আগে ফিরে এসে এই কাজগুলো করেছি। কারণ আমার এককালে আমি ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলাম, 69 গণ আন্দোলনের সাথে যুক্ত ছিলাম, আমার সামান্য একটু ভূমিকা ছিল। আমি তৎকালীন ইকবাল হলের জেনারেল সেক্রেটারি ছিলাম, নির্বাচিত সাধারণ সম্পাদক। 69 গণ আন্দোলন আমাদের হাত দিয়ে হয়েছে। তো ওই চেতনা বোধ থেকে আমি ফিরে এসেছি, আমার ফুল প্রফেসরশিপ ছেড়ে দিয়ে আমার পুরো পরিবার নিয়ে ফিরে এসেছি। তো এই গত 35 বছর আমার সাধ্যমতো চেষ্টা করেছি, এবং এগুলো আমার এবং এই এত বছরে বহু সুযোগ সুবিধা নেওয়ার সুযোগ ছিল, এবং বহু সুযোগ সুবিধা আমাদেরকে অফারও করা হয়েছিল, আমাকে অফার করা হয়েছিল, কিন্তু কোনো কিছু এই যে সব রকম এই যে কি বলে এই লোভ এইসব সংবরণ করে আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি এদেশের গণতান্ত্রিক ব্যবস্থাটাকে কার্যকর করার জন্য, সুশাসন প্রতিষ্ঠার জন্য, মানুষের অধিকার নিশ্চিত করার জন্য। আমরা একটু ওই যে আপনার বিরতি নিতে হবে না, ওকে। ধরেন এই যে আমাদের কাজটা কেন গুরুত্বপূর্ণ, এই কথাটা আমি একটু তুলে ধরতে চাই। আমি তো বলছি যে সরকার এভরিহোয়ার ওই যে ম্যান আর বর্ন ফ্রি বাট দে আর ইন চেইনস। কারণ সরকার সব ক্ষমতা কুক্ষিগত করেছে, এবং কুক্ষিগত করে মানুষকে এখন আমরা হয়েছে সরকারের অনুগ্রহ পাত্র, কিন্তু মানুষই হলো মালিক, নাগরিকরা। তো এই কতগুলো প্রতিষ্ঠান আছে একটা রাষ্ট্রে কতগুলো ক্ষমতার কেন্দ্র আছে। সবচেয়ে বড় ক্ষমতার কেন্দ্র হলো সরকার, আরেকটা ক্ষমতার কেন্দ্র হলো রাজনৈতিক দল, আরেকটা ক্ষমতার কেন্দ্র হলো আপনাদের মিডিয়া, আরেকটা ক্ষমতার কেন্দ্র হলো বাজার। যদিও বাজার আমাদের দেশে তার মানে প্রাইভেট বিজনেস, আমাদের দেশে কিন্তু এটা গুরুত্বপূর্ণ ছিল না, দোকানপাট ছিল সামান্য, কিন্তু এখন বিজনেস হাউসেস হয়েছে। তারা এখন ক্ষমতাধর, তারা অনেক ক্ষমতা মালিক, এবং তারা সরকার পরিবর্তন করতে পারে, সরকার ওই যে সমর্থন দিতে পারে, আবার সরকারের ওই যে বিভিন্ন রকম তাদের ক্ষমতা, বিভিন্নভাবে তারা ক্ষমতা প্রয়োগ করতে পারে। তো এই যে কাঠামো, এই যে সরকার, রাজনৈতিক দল, তার মিডিয়া এবং বাজার, এগুলোর কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। বিশেষত মিডিয়ার ভূমিকা। মিডিয়া তো মানুষকে ওই যে বিনোদন দেবে, এবং এর সাথে সাথে মানুষকে তথ্য দেবে, মানুষকে সচেতন করবে বা জনমত সৃষ্টি করবে, এবং সরকারের অন্যায় অপকর্ম তুলে ধরবে ওই যে সততার সাথে এবং নিরপেক্ষতার সাথে। রাজনৈতিক দলেরও কিন্তু, রাজনৈতিক দলটা যদি গণতান্ত্রিক হয়, রাজনৈতিক দলেরও একটা নজরদারিত্বের ভূমিকা আছে। যেমন লন্ডনে, বিলাতে কি হচ্ছে, স্টারমারকে সরিয়ে দিল, কারণ স্টারমারের তার যে কার্যক্রম, সেই কার্যক্রম গ্রহণযোগ্য ছিল না। সে সফলতা তাদের দৃষ্টিতে সফল হয়নি, তাই রাজনৈতিক দল তার সংসদ সদস্য তাকে সরিয়ে দিয়েছে। এটা যখন ওই যে গণতান্ত্রিক রাজনৈতিক দল হয়, তো ওই নজরদারিত্বের কাঠামোটা, যেমন এই যে শেখ হাসিনা তো 2008 সালের নির্বাচনের আগে যে দিন বদলের সনদ নামক একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছিল। কিন্তু দলের দায়িত্ব, দল যদি গণতান্ত্রিক হইতো এবং শেখ হাসিনা যদি দলের প্রধান না হইতো, এবং দলের যদি একটা স্বতন্ত্র ওই যে অস্তিত্ব থাকতো, তাহলে দল কিন্তু শেখ হাসিনাকে এই যে কাঠগড়া দাঁড় করাইতো। আমরা এই নির্বাচন ইশতেহার দিলাম, আপনি কতটুকু কী করেছেন। তো এই যে একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল সেই ভূমিকা পালন করতে পারে, বাজার সেই ভূমিকা পালন করে না। কিন্তু বাজার
ওই যে ভিন্নভাবে এটাকে ওই যে প্রভাবিত করতে পারে সরকারকে। আমরা দেখেছি শেখ হাসিনার আমলে। এই মিডিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা, কিন্তু মিডিয়ার তো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে নাই, কারণ মিডিয়ার যেই মালিকানা দেওয়া হয়েছে সেটা সরকারের ক্ষয়ের খাতিরে দেওয়া হয়েছে অধিকাংশ এখন কেমন ক্ষেত্রে। পাচ্ছে মিডিয়া? এখন তো মিডিয়ার যেটা হচ্ছে, এখন এটা কর্পোরেট মিডিয়া, এবং কর্পোরেট মিডিয়া কি কার স্বার্থ দেখছে, যে অধিকাংশ ক্ষেত্রে। আমি বলছি না যে মিডিয়া একবারেই তাদের ভূমিকা পুরোপুরি পালন করছে না, তারা হ্যাঁ কিছু কিছু ভূমিকা পালন করছে, কিন্তু যেইভাবে নিরপেক্ষতার সাথে তারা ওই যে কোনো রকম রাগ বিরাগের কিংবা কোনো কারো স্বার্থ রক্ষা না করে যে স্বাধীনভাবে এবং নিরপেক্ষভাবে ভূমিকা পালন করার কথা, সেই ভূমিকা কি পালন করতে পারছে? ডক্টর মজুমদার, আমার একটা জানার কৌতূহল হচ্ছে, এটা আমি শেষ করি। তো এই যে চারটে ক্ষমতার কাঠামো, এটা যে ভূমিকা নজরদারিত্বের একটা কাঠামোর অংশ, এটা হবে না যতদিন পর্যন্ত নাগরিকরা, ওই যে একজন মার্কিন বিচারক বলেছিলেন, একটা রাষ্ট্রে নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ পদ নেই। নাগরিকরাই যদি সক্রিয় হয়, সোচ্চার হয়, সংগঠিত হয় এবং তারা যদি প্রতিবাদী হয়, তাহলে কিন্তু তারা ওই নজরদারিত্বের ওই সবগুলো কাঠামো, ওই যে ক্ষমতাধর, তারা কিন্তু দে উইল হ্যাভ টু বিহেভ, তারা কিন্তু তাদের ওই যে বেসামাল পর্যায়ে পৌঁছতে পারবে না। এবং বিশেষত সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা, সরকার অন্যায় করলে, যেটা জুলাই অভ্যুত্থানে হয়েছে, নাগরিকরা অসন্তুষ্ট ছিল, নাগরিকদের ব্যাপক এই যে নাগরিকের অধিকার হরণ করা হয়েছিল। রবীন্দ্রনাথের একটা সুন্দর কবিতা আছে, যে এই কথা আমি বহুবার কোটও করেছি, আবার ফিরাও মোড়ে একটা কবিতা, বিখ্যাত কবিতা। ওটার মধ্যে বাহির পানে তাকায় না যে কেউ, বান ডেকেছে জোয়ার জলে উঠছে প্রবল ঢেউ। এই যে 2008-এর নির্বাচনের পরে শেখ হাসিনা যে কাজগুলো, একতরফা নির্বাচন, মানুষের ভোটাধিকার হরণ, তারপরে দুর্নীতি দুর্বৃত্তায়ন, অর্থ পাচার, ব্যাংক লুট ইত্যাদি, মানুষের মধ্যে ক্রমান্বয়ে জোয়ার জলে উঠছে প্রবল ঢেউ, মানুষের মধ্যে অসন্তোষ, মানুষের মধ্যে ক্রমান্বয়ে যে অস্থিরতা সৃষ্টি হচ্ছিল, ওটারই বহিঃপ্রকাশ ঘটেছে। এবং ওই কবিতাতে বলা আছে, ওই যে এটা, মুহূর্তে তুলিয়া শির দাঁড়াও দেখি সবে, যার ভয়ে ভীত তুমি সে ভীত তোমার চেয়ে। তারপর ওই পরবর্তীতে আছে, তুমি যখন ওই শির উঁচু করে দাঁড়াবে, নাগরিকরা যখন শির উঁচু করে দাঁড়াবে, তখন তারা ওই যে তারা পথকুক্কুরের মতো যাবে পালিয়ে, যেটা হয়েছে। তো ওই যে এই কাঠামো, এই ক্ষমতার কাঠামোগুলো তখনই কার্যকর হবে যদি নাগরিকরা সচেতন হয়, সোচ্চার হয়, সংগঠিত হয়, প্রতিবাদী হয়, এবং তারা যদি ওই যে অতন্দ্র প্রহরীর ভূমিকা, ওয়াচডগের ভূমিকা পালন করে। তো আমার কাজটা, আমরা যে কাজটা করার করছি, ওই কাজটা আমরা করার চেষ্টা করছি, নাগরিকদেরকে সংগঠিত করে। আমাদের এখন সুজনের এখন প্রায় 30,000 স্বেচ্ছাপ্রতি আছে, তারা সম্পূর্ণ স্বেচ্ছাপ্রতি, এবং আমাদের আকাঙ্ক্ষা হলো আমরা 1 লক্ষ স্বেচ্ছাপ্রতি সৃষ্টি করব, যারা সুশাসনের জন্য নাগরিক, এমন একদল নাগরিক যারা সুশাসন প্রতিষ্ঠার জন্য তাদের অবস্থান থেকে নিঃশর্ত এবং নিঃস্বার্থভাবে তারা কার্যক্রম করবে। তো ওটা যদি করা যায়, নাগরিকদেরকে যদি সোচ্চার সংগঠিত, কারণ নাগরিকরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এই কাঠামোতে, এই ক্ষমতার কাঠামোতে নাগরিকরাই হলো সবচেয়ে ক্ষমতাধর, শক্তিমান। কিন্তু তারা বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে হলে, ওই যে রবীন্দ্রনাথের একটা কথা, বেলে মাটিতে কিছু জন্মায় না। তো এই নাগরিকদের যদি সংগঠিত করা যায়, তাহলে কিন্তু আমরা এই অন্যায়, অবিচার, অপকর্ম, এগুলো আমরা রোধ করতে পারবো। তো এই সিভিল সোসাইটি এখন অনেক রকম গালিগালাজ, অনেক রকম বিভ্রান্তি, অনেক রকম ওই যে অপতথ্য, এবং ওই যে না বুঝেই অধিকাংশ ক্ষেত্রেই। কিন্তু নাগরিক সমাজ যদি, আমরা জুলাই অভ্যুত্থান আমাদের কাছে সুস্পষ্ট করেছে, পরিষ্কার, নাগরিকরা যদি সক্রিয়, সোচ্চার, সংগঠিত এবং প্রতিবাদী হয়, তাহলে কোনো অন্যায় টিকে থাকবে না। ডক্টর মজুমদার, শেখ হাসিনার প্রসঙ্গ যেহেতু অনেকবার চলে আসলো, ওনাকে রিসেন্ট টাইমসে আমি ইন্ডিয়ার একটা মিডিয়ায় ইন্টারভিউতে বলতে শুনলাম তিনি এই বছর দেশে ফিরে আসবেন এমন ঘোষণা দিয়েছেন, এবং আওয়ামী লীগের বিভিন্ন পেজগুলোর থেকে তা প্রচার করা হচ্ছে। আবার এদিকে আজকে আমি সালাউদ্দিন সাহেবকে, স্বরাষ্ট্রমন্ত্রী, তাকে বলতে শুনলাম, তিনি বলছেন, কোট আনকোট করে বলি, আওয়ামী লীগের রাজনৈতিক পতন, নিপাত ও নির্মূল হয়েছে, তার দাফন হয়েছে দিল্লিতে, সেই আওয়ামী লীগ আর কোনোদিন বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। আওয়ামী লীগের ভবিষ্যৎ আপনি কি দেখেন? শেখ হাসিনার আমলে যেটা হয়েছে,
যে ওই আমি তো বলেছি সেই আমাদের যে সাংবিধানিক পথ ধরেই এবং তার কিছু ব্যক্তিগত ওই যে প্রতিহিংসাপরায়ণতা এবং ক্ষমতায় আজীবন টিকে থাকার আজীবন ক্ষমতায় থাকার অভিপ্রায় থেকেই অনেকগুলো কাজ করেছে এবং সব কিছু দলীয়করণ করেছে, তারপরে দুর্নীতি ক্ষমতা পেলে তো কেউই ছাড়তে চায় না। হ্যাঁ, ওই যে ইতিহাস তো ক্ষমতার তাই ওটাই বলে। বৈশিষ্ট্য। ক্ষমতা কুক্ষিগত হয়, ক্ষমতার অপব্যবহার হয়। ওই জন্যে ওই যে নজরদারিত্ব, ওই যে পাহারাদার দরকার। ওই পাহারাদার যত শক্তিশালী হবে, কার্যকর হবে, তত ওটা এই যে ঠেকানো যাবে। তো এখন এটা ঘটেছে এবং অনেকগুলো অন্যায় হয়েছে এবং যেটা হওয়া উচিত তারা পালিয়ে গিয়েছে, যেটা হওয়া উচিত ছিল তারা এখানে বিচারের সম্মুখীন হওয়া উচিত ছিল। বিচারের সম্মুখীন হয়ে এবং যেই আমাদের ট্রাইব্যুনাল যেই আইনের অধীনে গুলো, সেই আইনে কিন্তু শেখ হাসিনার আমলে কিন্তু আইন হয়েছে। তারা বিচারের সম্মুখীন হয়ে তারা যে বিচারিক পদ্ধতিতে তাদের দোষ নির্দোষ তারা কারণ আওয়ামী লীগ তো এটাকে ক্যাঙ্গারু কোর্ট বলছে। হ্যাঁ, ওই যে এটা তো আগের কোর্টকে বলা হয়েছে। তো তারা এসে সেটা তুলে ধরা উচিত ছিল। তারা সাক্ষ্য প্রমাণ তাদের এখন যে শেখ হাসিনা আসবে বলছে, আপনার কি মনে হয় আসবে? ও তো এই যে কথাটা শুধু তাই নয়, তারা বিচারের সম্মুখীন হওয়া উচিত ছিল। একই সাথে তারা যে অন্যায় তো হয়েছে, খুন খারাপই হয়েছে, যে এগুলোর দায় তাদের নেওয়া উচিত ছিল। এবং এই যে শেখ হাসিনার বিচারের সময় তো অনেকগুলো যেগুলো তথ্য বেরিয়ে এসছে, এ তো উনি দায় এড়াতে পারেন না। তো আমার মনে হয় না তার ফিরে আসার সম্ভব হবে বলে আমি মনে করি না। আওয়ামী লীগের ভবিষ্যৎ কি দেখেন? তারা কি স্থানীয় নির্বাচনে অংশ নেবে? তবে যেটা যে রাজনৈতিক কীরকম পট পরিবর্তন হয় আমরা জানি না। যে ওই যে আমাদের রাজনীতিরা বলে শেষ কথা শেষ বলে কিছু নেই। তবে আমি এটা সম্ভাবনা দেখি না শেখ হাসিনা ফিরে আসার। তবে যে যারা অন্যায় করে নাই, যারা অপরাধের সাথে যুক্ত নয়, তারা যদি রাজনীতি করতে চায় তাদের তো বাধা থাকে। একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের মধ্যে দিয়ে। এবং ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন এরকম একটা হওয়া দরকার। এবং এবং আর আপনি স্থানীয় সরকারের কথা বলছেন, স্থানীয় সরকারের নির্বাচনটা দল নিরপেক্ষ হওয়ার কথা, প্রতিকার ছাড়া। ওই যে বাই দি ওয়ে, আমি কিন্তু এটার বিরোধিতা করেছি। আমাদের ওই যে খুব কম লোকে এটার বিরোধিতা করেছে যখন শেখ হাসিনার আমলে যখন এটা প্রবর্তন হয়, ওই যে দলীয় প্রতীকের আমি চরমভাবে বিরোধিতা করেছি। বহু লেখা লিখেছি, বহু বলেছি, কিন্তু ওই যে শুনে নাই কেউ। এখন সৌভাগ্যবশত আমাদের ওই যে অন্তর্বর্তীকালীন সরকার এরকম একটা অধ্যাদেশ করেছে এবং এই ত্রয়োদশ সংসদ এটা অনুমোদন করেছে। কিন্তু তার মানে কি, এই আইনটা কেন করা হয়েছে? দলীয় প্রতীক থাকতে মানে নির্দলীয় হবে, কোনো দলের সংশ্লেষ থাকবে না, কোনো দলের সমর্থন থাকবে না, কোনো দলের কোনো রকম প্রার্থী থাকবে না। কিন্তু দেখেন কি হচ্ছে, কিছু কিছু দল এর মধ্যে তাদের প্রার্থী ঘোষণা করেছে এর মধ্যেই, এবং একই সাথে কিছু কিছু দল তারা সিটি কর্পোরেশনের ক্ষেত্রে তারা একক প্রার্থী খোঁজার চেষ্টা করছে। তো তাহলে কি আর আইন করে কি হলো? তো আইনের প্রতীক থাকবে না আর কি, সাপোর্ট তো থাকবেই না। আমরা আইনের আক্ষরিক অর্থে আমরা মানলাম, আমরা প্রতীক দেব না, কিন্তু আইনের যে অন্তর্নিহিত উদ্দেশ্য, কারণ এই যে দলীয় প্রতীক আমাদের কিন্তু এই প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে। দুর্নীতি, এই যে ধরেন আমাদের জেলা পরিষদ, অল্প কিছু আমাদের নির্বাচক মণ্ডলী, প্রত্যেককেই টাকা পয়সা দিয়েছে, চরমভাবে কলুষিত হয়ে গিয়েছে। এবং এই দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে যে যোগ্যতার ভিত্তিতে না, অনেক কিছুর বিনিময়ে। তো এর ফলে আমাদের এই প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে, প্রতিষ্ঠানগুলো চরম দুর্নীতি হয়েছে, চরম ওই যে কলুষিত হয়েছে। এবং আরেকটা যে জিনিস, আমরা যদি পশ্চিমবঙ্গের দিকে তাকাই, পশ্চিমবঙ্গে কিন্তু দলীয়, পশ্চিমবঙ্গে কিন্তু নির্বাচন হয় না, পশ্চিমবঙ্গে যুদ্ধ হয় ওই যে। এবং এই যুদ্ধে এবং পশ্চিমবঙ্গে যেই রকম যে প্রতিহিংসাপরায়ণতা, ঘৃণা
এবং এবং যেই রকম এই যে এখন যে বিজেপি জিতলো, এখন তারা যেরকম ওই যে প্রতিশোধ দিচ্ছে, এবং এর আগেও প্রতিশোধ নিয়েছে, এই যে আগের সরকারও প্রতিশোধ নিয়েছে তখন তারা যখন ক্ষমতা এসেছিল। এটা দলীয় প্রতীকের কারণে মানুষ চরমভাবে বিভক্ত হয়ে গিয়েছে। দলীয় পরিচয়ের ঊর্ধ্বে ওঠাতে আসলে রাজনীতিটাকে করে উঠতে পারে না, মানে সাবকন্টিনেন্টের কালচার এটা। এই দলীয় প্রতীক এবং দলীয় মনোনয়নের মাধ্যমে এটাকে আমরা ওই যে স্থায়ী করি, এবং এটা আরো মজুমদার, আমরা আলোচনার প্রায় শেষে চলে আসছিলাম, কয়েকটা বিষয় খুব সংক্ষেপে আপনার কাছ থেকে জানবো। টিআইবির একটা প্রতিবেদন বোধহয় আপনার চোখে পড়েছে যে এক বছরে অন্তর্বর্তী সরকার এক বছরে ঘুষ লেনদেন হয়েছে 12,633 কোটি টাকা। এবং আমি সংসদে আবারও সালাউদ্দিন সাহেবকেই কোট করে বলি, তিনি বলছিলেন যে অন্তর্বর্তী সরকারের 1.5 বছরের একটু অস্থির সময় ছিল যমুনার অভ্যন্তর ও যমুনার কিনার মিলিয়ে। সেই সময় দেখেছি যারা আজকে দুর্নীতির হিসাব দিতে বলছেন এবং ব্যবস্থা নিতে বলছেন, বিদেশি ঋণের কথা বলছেন এবং বলছেন যে কি দুর্নীতি হয়েছে এগুলো বের করতে হবে, খুঁজে বের করতে হবে। এই যে অন্তর্বর্তী সরকারের সময়, মানে যেই সরকারটা সবচেয়ে বেশি বোধহয় ইতিহাসে ম্যান্ডেট নিয়ে, মানুষের ম্যান্ডেট নিয়ে আসলো, যারা সংস্কারের কথা বললো, পরিবর্তনের কথা বললো, তাদের সময় টিআইবির পর্যবেক্ষণ হচ্ছে যে তাদের সময় দুর্নীতিটা বেশিই হয়েছে। তো এই দায় কি অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনূসের কাঁধে বর্তায় নাকি? এবং এখন যে সরকার বলছে যে ওই সময় কি কি দুর্নীতি হয়েছে তারা খুঁজে বের করবে, সেটা কি কোনো বার্তা দেয় কিনা? আমার তো মনে হয় দুর্নীতির যে অভিযোগ আছে এগুলো তদন্ত হওয়া দরকার, এবং নির্মোহ তদন্ত হওয়া দরকার। যারা দুর্নীতি করেছে তাদের বিচারের আওতায় আনা দরকার। হ্যাঁ, দুর্নীতি অবশ্যই হয়েছে এবং আগের থেকে বেশি হয়েছে। আমি মনে হয় ওই যে টিআইবির তথ্য তাই বলে, এবং এতে আমি আশ্চর্যিত হইনি, কারণ দুর্নীতির কাঠামো তো বহাল রয়েছে। সেই কাঠামোতেই দুর্নীতি হতেই থাকবে যদি আমরা কাঠামোতে পরিবর্তন না আনি, যদি না আমরা কতগুলো গুরুত্বপূর্ণ সংস্কার না করি। এবং এই যে আমরা যেমন আমাদের যারা ব্যাংক লুট করেছে তাদেরকে তো আমরা আবার যে ব্যাংকিং খাতে যে সংস্কারগুলোর উদ্যোগ নেওয়া হয়েছে সেটা থেমে গিয়েছে কিনা জানি না। সেটা তো থেমে গিয়েছিল, আমি জানি না এখন হবে কিনা। শুধু তাই নয়, যে আবার যারা লুট করেছে তাদেরকে আনার জন্য ওটা আবার চেঞ্জ করেছে। হ্যাঁ, ওটা আবার চেঞ্জ করেছে, ইতিবাচক, নিঃসন্দেহে আমি প্রশংসা করি। প্রচুর সমালোচনা হয়েছে। তো এই কাঠামোটা প্রবল ওই যে ইয়ের কারণে, এই যে প্রতিবাদের কারণে এটা হয়েছে। শুধু আমাদের নাগরিকরা প্রতিবাদ করেছে তা নয়, এক শ্রেণীর নাগরিক আমরা প্রতিবাদ করেছি, আমাদের বিদেশি যারা আমাদেরকে অর্থায়ন করে, মাল্টিল্যাটারাল ওই যে অর্গানাইজেশনগুলোর, তাদের চাপে কিন্তু এই পরিবর্তনটা এসছে। তো আমরা যদি কাঠামো পরিবর্তন না করি, পুরানো পথে যদি আমরা ধরি, এটা আরো বাড়তেই থাকবে। আজকে শেষ যে ব্যাপারটি জানতে চাচ্ছিলাম, আজকে তো জুলাই জাতীয় সম্মেলন ছিল, তো সেখানে প্রধানমন্ত্রী কিছু বক্তব্য আমি কোট করে শোনাতে চাই। তিনি বলছেন, যদি মাকে জিজ্ঞাসা করতে পারতাম, মা আপনার ওপর 17 বছর যে অন্যায়, জুলুম, মানসিক নির্যাতন হয়েছে তাদের বিরুদ্ধে এখন প্রতিশোধ নেই, মা বলতো প্রতিহিংসা নয়, তোমার দায়িত্ব সকলকে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। একই প্রশ্ন করলে আমার ভাইও একই কথা বলতো। অর্থাৎ তারেক রহমান যে বার্তাটা দিতে চাচ্ছেন, তিনি প্রতিহিংসা চান না বা প্রতিশোধ চান না। তার এমন বক্তব্যকে আপনি কিভাবে দেখেন? আমি নিঃসন্দেহে এটা ইতিবাচক, আমি এটার প্রশংসা করি এবং এটাই হওয়া উচিত। তিনি সরকার প্রধান, সবার প্রধানমন্ত্রী, নির্বাচিত প্রধানমন্ত্রী, তাই তার সহনশীলতা, তার প্রজ্ঞা, সাহসিকতা সেই পর্যায়ে হওয়া উচিত। তিনি তো আমার আপনার মতো সাধারণ মানুষটা, আমাদের অনেক দুর্বলতা থাকবে, কিন্তু তিনি সেই দুর্বলতার ঊর্ধ্বে উঠতে হবে, তিনি সেই পদে সফল হতে হলে। আর আরেকটা হলো, আমরা অতীতের ওই যে শিক্ষাটাকে, শেখ হাসিনা ওই যে বলছিল, সেই পুরনো কাঠামো ধরেই শেখ হাসিনাও অগ্রসর হয়েছিল, কিন্তু শেখ হাসিনার ব্যাপারে যেটা ওই যে দুটো জিনিস ব্যতিক্রম ছিল। শেখ হাসিনা একদিকে প্রতিশোধ পরায়ণ ছিলেন, যে খালেদা জিয়াকে যেভাবে জেলে রাখলেন এবং যেরকম আচরণ করলেন, এটা তো অমানসিক, এবং এগুলোই কিন্তু মানুষকে ক্ষুব্ধ করেছে, মানুষকে প্রতিবাদী, মানুষের মধ্যে প্রবল অসন্তোষ সৃষ্টি করেছে, এরকম আরও অনেক কিছু। এবং এই প্রতিশোধ পরায়ণতা এবং একই সাথে ওই যে আজীবন ক্ষমতায় থাকার যে অভিপ্রায়, এটাই কিন্তু শেখ হাসিনাকে এই যে স্বৈরাচারী পরিণত করেছে। আর তো আমার মনে হয় এটা একটা প্রজ্ঞাবান, আমি নিঃসন্দেহে এটাকে ইতিবাচক মনে করি। তারেক রহমানের এমন বক্তব্যে আওয়ামী লীগের খুশি হওয়ার কোনো কারণ আছে নাকি? হ্যাঁ, ওই যে প্রতিশোধ পরায়ণতার অনেক সময় সীমাহীন পর্যায়ে পৌঁছতে পারে। প্রতিশোধ পরায়ণতা এটা ইতিবাচক, একই সাথে মানুষকে কিন্তু দায়বদ্ধ করতে হবে।
যারা অন্যায় করেছে, খুন খারাপি করেছে, যারা ওই যে লুটপাট করেছে, তাদের কিন্তু বিচারের আওতা আনতে হবে। পরিষ্কার। কিন্তু তিনি যেন ওই যে প্রতিশোধ পরায়ণতার জন্য অনেকের বিরুদ্ধে ঢালাওভাবে এবং ব্যাপকভাবে সেই রকম কোনো উদ্যোগ না নেন, এবং এটা যেই সিদ্ধান্ত দিয়েছেন আমি নিঃসন্দেহে এটাকে সাধুবাদ জানাই। তো এবং আমি মনে করি আমাদের একটা রিকনসিলিয়েশন হওয়া দরকার। আমাদের যারা অন্যায় করে নাই, যারা অপকর্ম করে নাই, যারা খুন খারাপির সাথে যুক্ত ছিল না, তারা নাগরিক হিসাবে তারা যদি আইন মেনে, তারপরে তারা যদি ওই যে সদাচরণ করতে চায়, তাদের অবশ্যই তাদেরকে ওই যে সেই সুযোগ দিতে হবে, দেওয়া উচিত। ডক্টর বদিউল আলম মজুমদার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজকে এতক্ষণ সময় দিলেন, অনুমতি দিলে আজকে অনুষ্ঠানটা এখানে শেষ করতে যাচ্ছি। অনেক ধন্যবাদ। ওকে দর্শক, এরই সাথে শেষ করছি আজকের মুক্তমঞ্চ। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।